শেখ হাসিনার একটি অডিও বেশ ভাইরাল হয়েছে। তিনি তো নিয়মিত তার নেতাকর্মীদের সঙ্গে অডিও কনফারেন্সে যুক্ত হন। সেখান থেকে একটি অডিও শুনতে পেলাম। সম্ভবত একদিন আগে তিনি এই বক্তব্য দিয়েছেন বা কথা বলেছেন। সেই বক্তব্যের একটি অংশে তিনি বলছেন যে নাকে খত দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ছাড়বো কাদেরকে, যারা অত্যাচার নির্যাতন করেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে এই গত প্রায় 2 বছরে, তাদের উপরে। বেশ ভালো কথা। তিনি বলছেন যে 6 মাস অপেক্ষা করো, আমি আসছি, খুব তাড়াতাড়ি ফিরে আসব। সত্যিই তিনি 6 মাসের মধ্যে দেশে ফিরে আসবেন? বাস্তবতা কি তাই বলে? হতে পারে, অস্বাভাবিক কিছু না। রাজনৈতিক পরিস্থিতি কখন কোন দিকে যায় এটা আমরা নিশ্চিত করে কেউ জানি না। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশ কিছু গুরুতর অভিযোগ বা মন্তব্য করেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ, যদিও তার এই অভিযোগগুলো নেহায়েতই মিথ্যা। এখন প্রিয় দর্শক, আপনারা বলতে পারেন যে যদি মিথ্যা হয়েই থাকে তাহলে এগুলো নিয়ে আলোচনার কি আছে? আলোচনার অবশ্যই আছে। তার এই বক্তব্যগুলো তাৎপর্যপূর্ণ। এই কারণে তাৎপর্যপূর্ণ, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এখনও কিসের উপরে ভর করে রাজনীতি করছে, তাদের কানেকশনগুলো কোথায় কোথায়, সেই বিষয়গুলো স্পষ্ট হয়ে ওঠে। তিনি কি বলেছেন সেটুকু আগে একটু জানিয়ে রাখি আপনাদের। তিনি বলেছেন যে শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। চিন্তা করে দেখেন, কিছুদিন আগে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়েছে সেখানে বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে নির্বাচনে কারচুপি করা হয়েছে শুভেন্দুর পক্ষে। মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। মোটা দাগে এই হচ্ছে তার মন্তব্য। এখন যে কারণে বলছিলাম যে এদেশের অধিকাংশ রাজনৈতিক দল এখনও পর্যন্ত কিসের উপর ভর করে তারা রাজনীতি করছে, অথবা তাদের রাজনৈতিক পুঁজিটা কী। আমরা জানি যে কর্নেল অলি আহমেদ সবশেষ বাংলাদেশে যে নির্বাচন হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের আগে জামাত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে তিনি নির্বাচন করেছেন এবং শোনা যায় যে বড় ধরনের গিভ অ্যান্ড টেকের মাধ্যমে তিনি জামাতের জোটে যোগ দিয়েছিলেন। যাও, সেগুলো নিয়ে তো আলোচনা আছে। এখন তিনি যে বক্তব্য দিয়েছেন সেই জায়গা থেকে প্রথম প্রশ্ন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ জানানোর মতন অনেক কিছু আছে, কিন্তু এই ধরনের বেসামাল কথাবার্তা কেন? শেখ হাসিনা এতটাই শক্তিশালী হয়ে আছেন ভারতে অবস্থান করে বা আশ্রয় নিয়ে যে ভারতের মতন দেশের একটি রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবে সেটা নির্ধারণ করে দেন শেখ হাসিনা, আর শেখ হাসিনা সেই পরামর্শ অনুযায়ী চলেন সেখানকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে অনেক কিছু মন্তব্য করা যায়। আমরা তো আর বিশেষ বেসামাল অবস্থায় থাকি না, অতএব মন্তব্য করার জায়গা থেকে নিজেকে সামনে রাখতে হচ্ছে। যাই হোক, ভারত বিরোধিতা ছাড়া এদেশের অধিকাংশ রাজনৈতিক দলের এখনও কোনো পুঁজি নেই। আমরা দেখেছি কথিত বিপ্লবী যারা রয়েছেন এনসিপির হয়ে, সাবেক ছাত্র সমন্বয়ক, তারা তো ডক্টর ইউনূস সরকারের সময় পুরো 1.5 বছর ভারতের বিরুদ্ধে বিপ্লবী সংগ্রাম করে ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্ন করে যা ইচ্ছে তারা তাই করেছে। তারা নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামিয়েছে এবং তার একটু আপগ্রেডেড ভার্সন হচ্ছেন এই কর্নেল অলি আহমেদরা। দ্বিতীয় প্রশ্ন যদি এভাবে উত্থাপন করি যে মমতার জন্য দরদটা কেন উতলে উঠছে, তার মানে কি এই যে আমরা যে শুনি বা জানি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদেশের কথিত ইসলামপন্থী মৌলবাদী রাজনৈতিক বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে বা দলের সঙ্গে একটা মারাত্মক কানেকশন ছিল, এদেশে মৌলবাদী শক্তির উত্থানের যে একটি ধারা বা একটা পর্যায়ে আমরা দেখেছি, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যোগসাজশ ছিল এবং 24শে যে গণঅভ্যুত্থান সেটির পিছনেও মমতার এক ধরনের পার্টিসিপেশন ছিল। তার কারণ পশ্চিমবঙ্গে আমরা দেখেছি মৌলবাদী সংগঠনগুলো যেভাবে একেবারে জ্বালাও-পোড়া আন্দোলন শুরু করেছিল শেখ হাসিনার সরকারের পতনের জন্য। বিজেপি নরেন্দ্র মোদীর যে ভারতীয় জনতা পার্টি, সেই দলটির যে
হিন্দুত্ববাদী মৌলবাদী রাজনীতি, সেটিকে নিশ্চয়ই আমরা সমর্থন করি না। কিন্তু তারা সেসব বিষয় কিছু না বলে মমতার পক্ষে দাঁড়াচ্ছেন। রহস্যটি আসলে কোথায়? এবং বিজেপি সম্পর্কে একটি কথা না বললেই নয় যে আমরা জানি যে বিজেপি হিন্দুত্ব মৌলবাদী সংগঠন, কিন্তু তারা তো ভারতের জাতীয়তাবাদে বিশ্বাসী। এদেশে যে মৌলবাদী রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে ইসলামপন্থী, তারা কি বাঙালি জাতীয়তাবাদী বা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী? তারা তো ৭১কেই স্বীকার করে না। এবং কর্নেল অলি আহমেদরা এই দেশকে জন্ম দিলেও পরবর্তীতে তারা তাদের আদর্শ ধরে রাখতে পারেননি বিশেষ সুবিধাবাদিতার জায়গা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় যে তিস্তার পানি চুক্তি প্রায় ১.৫ যুগ ধরে আটকে রাখলেন, সে বিষয়ে তো কর্নেল অলিরা কখনো মুখ খোলেননি, কথা বলেননি। পাকিস্তান ইস্যুতে কি এই কর্নেল অলি আহমেদরা বা এনসিপি কিংবা জামাত টু শব্দটি করেছে? গত ১.৫ বছরে, মানে ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তারা যে একের পর এক বাংলাদেশে এসেছেন, কোথায় কোথায় গোপন বৈঠক করেছেন, আঁতাত করেছেন, পাকিস্তানি জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে যেসব কথিত রাজনৈতিক দলের নেতাদের যোগাযোগ বা সম্পৃক্ততা, তারা যে বাংলাদেশে এসেছেন, আমাদের স্পর্শকাতর বেশ কিছু বাহিনীতে তারা যোগাযোগ বৃদ্ধি করেছেন, সেসব বিষয়ে টু শব্দটি করেছেন? করেননি। এই যে জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে জড়িত অনেকে জেল থেকে বেরিয়ে এলেন, জামিন পেলেন, তাদের বিষয়ে কোনো কথা বলেছেন? বলেননি। এই যে মার্কিন চুক্তি নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে সারা দেশে, তা নিয়ে এনসিপি, জামাত বা কর্নেল অলিদের মতন দলের পক্ষ থেকে কিছু বলা হয়েছে? বলা তো হয়নি। তাদের একমাত্র পুঁজি হচ্ছে ভারত বিরোধিতা। এগুলো মানুষ আর খায় না। এমনকি সাম্প্রতিক সময়ে যে একটা মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, মানবিক দুর্যোগ, হামে আক্রান্ত হয়ে সরকারি হিসাব মতে 400-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে সহস্রাধিক মৃত্যু হয়েছে এরই মধ্যে। সে বিষয়ে ডক্টর ইউনূস সরকারের প্রতি সামান্যতম প্রশ্ন উত্থাপন করেছেন? করেননি তো। এই হচ্ছে কর্নেল অলি বা তাদের জোটসঙ্গী জামাত বা এনসিপি, এদের রাজনীতি। এর সঙ্গে আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়, যদিও কর্নেল অলি বিষয় নয়, বরং শেখ হাসিনা প্রসঙ্গ। হঠাৎ করে শেখ হাসিনার একটি অডিও বেশ ভাইরাল হয়েছে। তিনি তো নিয়মিত তার নেতাকর্মীদের সঙ্গে অডিও কনফারেন্সে যুক্ত হন। সেখান থেকে একটি অডিও শুনতে পেলাম। সম্ভবত একদিন আগে তিনি এই বক্তব্য দিয়েছেন বা কথা বলেছেন। সেই বক্তব্যের একটি অংশে তিনি বলছেন যে, মানে নাকে খত দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ছাড়বো কাদেরকে? যারা অত্যাচার নির্যাতন করেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে এই গত প্রায় 2 বছরে, তাদের উপরে। বেশ ভালো কথা। তিনি বলছেন যে 6 মাস অপেক্ষা করো, আমি আসছি, খুব তাড়াতাড়ি ফিরে আসব। সত্যিই তিনি 6 মাসের মধ্যে দেশে ফিরে আসবেন? বাস্তবতা কি তাই বলে? হতে পারে, অস্বাভাবিক কিছু না। রাজনৈতিক পরিস্থিতি কখন কোন দিকে যায় এটা আমরা নিশ্চিত করে কেউ জানি না। কিন্তু যদি সত্যি এর কথার কথা হয়ে থাকে, তাহলে কি জন্য তৃণমূলের নেতাকর্মীদের মন চাঙ্গা করতে তিনি এই ধরনের মন্তব্য করতেই পারেন, কিছুটা কৌশল অবলম্বন করতেই পারেন। কিন্তু কথা হচ্ছে, এতে কজন নেতাকর্মীর মন চাঙ্গা হয় আমরা জানি না। তবে এটুকু বুঝি, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে, হামলা মামলার ঝুঁকি নিয়েও গত 1.5 বছরে ছোটোখাটো করে হলেও বিক্ষিপ্ত মিছিল তারা করেছে, বিক্ষিপ্ত কর্মসূচি তারা পালন করেছে। মাঝখান থেকে কী হয়েছে? শত শত হাজার হাজার নেতাকর্মী কারাগারে গেছেন। কিন্তু কারাগারে যাওয়ার পরে কী হয়েছে? তাদের খোঁজ খবর কেউ নেননি। যদি নেতাকর্মীদের মন চাঙ্গা করতে হয়, তাদের যে মামলা মোকদ্দমা, তাদের সেই বিষয়গুলো খোঁজখবর নিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, হাতে গোনা 2-4 জন ছাড়া কেউ খোঁজখবর নেন না। লাখ লাখ টাকা দিয়ে জামিন করাতে হচ্ছে, ভিটে মাটি বিক্রি করে অনেকে জামিনের চেষ্টা করছেন, তারপরে অনেকে এখনও কারাগারে রয়েছেন। এসব মিষ্টি কথাই নেতাকর্মীদের মনে
মানে চিড়ে ভেজবে না। আরও ভয়ঙ্কর যেটি, যে শেখ পরিবারের, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল, হাইব্রিড নেতা কর্মীর সৃষ্টি করেছে, বিভিন্ন দল থেকে যোগ দিয়েছে লেনদেনের মাধ্যমে এবং অঢেল পরিমাণ সম্পদ দেশের বাইরে পাচার করেছেন, তারা বহাল তবিয়াতে আছেন। তারা তো সুখে শান্তিতে মোটামুটি আছেনই, কিন্তু নেতাকর্মীরা যত যা ঝুঁকি ঝামেলা, জীবনের ঝুঁকি নিয়ে সব কিছু করছেন, তাদের খোঁজখবর কেউ তো নিচ্ছে না। বরং সেই বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কাউকে কাউকে দেশের বিভিন্ন স্থানে আবার দলের দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে। নেতাকর্মীরা হতাশ, যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আবার তাদেরকেই নেতৃত্বে আনার চেষ্টা করা হচ্ছে। এসব মানুষদের কারণেই তো এই যে এখন যারা জীবনে ঝুঁকি নিচ্ছেন, তারাই তো বঞ্চিত ছিলেন 17 বছর বা 16.5 বছর। টুপ করে দেশের মধ্যে ঢুকে পড়ব, কিংবা যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পের জয় হয় কিনা সেদিকে খেয়াল রাখো, অথবা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, এ ধরনের মন্তব্যে আমার মনে হয় নেতাকর্মীদের মনে এক ধরনের উন্নাসিকতা তৈরি হচ্ছে। যদি তাদের মন সত্যি সত্যি চাঙ্গা করতে হয়, তাহলে দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাতে হবে এবং এটি শেখ হাসিনাকেই করতে হবে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।